প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নির্মাতা ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষক রানা মাসুদ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। অনেক কিছু জানার আছে, যেটা দর্শক এখনই বলছিলাম যে আপনি চলচ্চিত্র বিষয়ক শিক্ষক, তার মানে শিক্ষকতা করছেন, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে আছেন এবং একই সাথে আপনি নির্মাতা, নির্মাণের সাথে আছেন প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে। তো এই সাম্প্রতিক সময়ে কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত আপনি? আমি তো এখন যেই কাজটা করছি সেটা হচ্ছে ইউনিসেফের একটা টেলিভিশন কমার্শিয়ালি বলে পিএসএ, ডেঙ্গুর উপরে। আচ্ছা। এইটা আমি জাস্ট শুট করলাম ঈদের আগেই। তো এটা ডেলিভারি দিব এর মধ্যেই, হয়তো এই মাসে ডেলিভারি দিব। এটা একটা কাজ, মানে এটা একটা টিভিসি? টিভিসি, আচ্ছা। টেলিভিশনের জন্য করে, যেটা সোশ্যাল পাবলিক Awareness এর সার্ভিস জন্য। অ্যানাউন্সমেন্ট বলে আর কি। ওই এক মিনিট ডিউরেশনের একটা ছবি। আচ্ছা। আর চলচ্চিত্র নিয়েও তো আমরা স্ক্রিপ্টিং করছি, যে ভবিষ্যতে আমরা চলচ্চিত্র বানাবো, ওই প্ল্যানিং তো আছে। মানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র? পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আচ্ছা। তো নির্মাণের সাথে আপনার যুক্ত হওয়াটা কিভাবে হলো, বা এটার প্রতি আগ্রহটা কি আপনার অনেক আগে থেকে ছিল, চিন্তা ছিল? আসলে আমি একজন থিয়েটার কর্মী, আমি থিয়েটার করি প্রায় 94 থেকে। ও, 94 থেকে থিয়েটার করি আমি। অনেকটা সময়। রাইট। আমি থিয়েটার আরামবাগের সদস্য। তো আমি মঞ্চে যখন কাজ করি তখন থেকেই আসলে এই কাজের সাথে সম্পৃক্ত। তারপরে তো আস্তে আস্তে আমি এজেন্সিতে জব করেছি, ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম। এইভাবেই আসলে চলে আসা আর কি এই সেক্টরে। থিয়েটার থেকে শুরু, কিন্তু এখন কি থিয়েটার থিয়েটারটা থেকে করা হ্যাঁ, হচ্ছে? এখনো থিয়েটার করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। ও, তাহলে এত ব্যস্ততার মাঝে সময়টা বের করাটা তো কঠিন একটা বিষয়। আমরা আসলে ওইভাবে সরাসরি হয়তো মঞ্চে আসি না, কিন্তু আমরা থিয়েটারের যে কোনো প্রোগ্রামে আমরা হ্যাঁ। থাকি অ্যাজ এ মেম্বার হিসেবে বা কোনো থিয়েটার কর্মী হিসেবে। কর্মী হিসেবে। রাইট। আচ্ছা, থিয়েটারের মধ্যে এমন কি ছিল যে বিষয়গুলো আপনার পরবর্তীতে একজন নির্মাতা হিসেবে নিজেকে তৈরি করতে খুব বেশি সাহায্য করেছে? আসলে থিয়েটার কিন্তু ক্রিয়েটিভ কাজের জন্য আমার মনে হয় বেস্ট প্লেস, একদম। এবং একটা মানুষ তৈরির জন্য, একটা প্রপার মানুষ হওয়ার জন্য থিয়েটার করা আমার মনে হয় খুবই জরুরি। কারণ থিয়েটার আপনাকে সময় জ্ঞান শেখায়, থিয়েটার আপনাকে কোনো, যেটাকে বলে আমরা ইগো প্রবলেম, হ্যাঁ, এইগুলো থিয়েটারে কিন্তু নাই। আগে আমরা যেইভাবে থিয়েটার করেছি, আমরা কিন্তু আমাদের হল রুম ঝাড়ু দিয়েছি, আমরা চা বানিয়েছি, সিনিয়রদের ব্যাগ টেনেছি। সো এই যে আমাদের কাজের প্রতি যে কোনো রকমের হেজিটেশন নাই, যে আমি কি হনুরে বা আমি কি হয়ে গেলাম, বা এই কাজটা করলে আমি ছোট হয়ে যাব, এই মানসিকতা কিন্তু আমাদের থিয়েটার থেকেই চলে যায়। আমরা সব ধরনের কাজ করতে পারি। সো আমরা যখন আসলে এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আসি, তখন কিন্তু আমরা শুরু করি কিন্তু একদম প্রোডাকশন থেকে। আমি শুরু করেছি প্রোডাকশন থেকে, আচ্ছা। কারণ আমি থিয়েটার করি, আমার কোনো কাজই ছোট মনে হয়নি। আর থিয়েটার করতে যে নাটক, অ্যাক্টিং করা এবং গ্রুপ ওয়ার্ক, যেটাকে বলি টিম ওয়ার্ক, হ্যাঁ, ফিল্ম মানেই হচ্ছে টিম ওয়ার্ক। একদম। এইটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল মিডিয়াম না, তো থিয়েটারও কিন্তু টিম ওয়ার্ক। আপনি একা থিয়েটার করতে পারবেন না, এবং এই ফিল্ম কিন্তু আপনি একা করতে পারবেন না। এবং এই যে গ্রুপের সাথে আমি একজন ভালো টিমমেট, হ্যাঁ, এবং এই যে লিডারশিপ, ডিরেক্টর হতে গেলে কিন্তু আপনার লিডারশিপ লাগবে। অনেক ভালো কাজ জানে, কিন্তু তার ওই যে ওইটা নাই দেখে কিন্তু অনেক মানে কেউ ডিরেকশন দিতে পারে। লিডিং ক্যাপাসিটিটা থাকতে হবে। সো এই কারণেই আসলে থিয়েটারই আমাদের আসলে এই শেকড়। জায়গাটা তৈরি করে দিয়েছে। এবং আমাদের তো আসলে ওই সময় কোনো ইনস্টিটিউট ছিল না, আমরা যখন কাজ শুরু করি। তো আমরা কিন্তু থিয়েটার থেকে আস্তে আস্তে আমরা এই টেলিভিশন মিডিয়া বা ফিল্ম মিডিয়া এসেছি। মানে এইভাবে। থিয়েটার হচ্ছে শিল্পী তৈরির মূল যে বুনিয়াদ, রাইট। সেটা তৈরি করে দেয়, এবং যেটা আপনার সব ক্ষেত্রেই আসলে কাজে লেগেছে। আচ্ছা, আপনার আরামবাগের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন, বা এটার পেছনে কোনো গল্প আছে কি? আমি আসলে যখন স্কুলে পড়ি তখন থেকেই আমি আসলে থিয়েটারের সাথে সম্পৃক্ত হই। জাহাঙ্গীরনগরের আমাদের একজন বড় ভাই ছিলেন, উনি এখন ভালো লেখক, মুম রহমান, সবাই ওনাকে চিনেন। ওনার মাধ্যমেই কিন্তু আমাদের আসলে থিয়েটারে আসা। তখন আমি স্কুলে পড়ি, কিন্তু তখন থেকেই ওনার সাথে আমার পড়াশোনা, ওনার সাথে চলা, থিয়েটার কি এটা জানা। তার পরবর্তীতে আমি এসে আসলে থিয়েটারে যখন দেখি যে ওরা সার্কুলেশন দেয়, থিয়েটার ইন্টারভিউ দেই, আমরা সিলেক্ট হই,
এবং দেন আমরা থিয়েটারে যুক্ত হই এবং দেশ বিদেশে অনেক শো করি। তখন আমি রূপভানে অ্যাক্টিং করেছি, সাতঘাটের কানাকড়িতে অ্যাক্টিং করেছি আমি, তারপর বটবৃক্ষের ধরম করম, এই নাটকগুলোতে আমি সম্পৃক্ত হই। আচ্ছা তো এভাবেই আসলে থিয়েটারে আসা। আচ্ছা, অভিনেতা হতে পারতেন, কিন্তু কেন আসলে নির্মাণে আসলেন? আসলে আমি অ্যাক্টিং কিন্তু করেছি। আমি শুরুতে আমি কিছু নাটকে কিন্তু অভিনয় করেছি এবং কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এইটা মেনটেন করতে পারবো না। অভিনেতা অভিনেত্রী হতে গেলে কমিউনিকেশনটা খুবই জরুরি, ডিরেক্টরদের সাথে যোগাযোগ রাখা এবং মানুষের সাথে কথা বলা। এবং আমি এইটা আমার মনে হয়েছে যে আমার পক্ষে একটু কষ্ট, যে সব সময় একজনকে নক করা। তখন তো এত মিডিয়াম ছিল না, ডিজিটাল মিডিয়া, এত প্ল্যাটফর্ম ছিল না। এত প্ল্যাটফর্ম ছিল না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো ওই সময়টায় আমি যেই কয়েকটা কাজ করেছি ওইগুলো আসলে আমাকেই ওরা, আমি বলিনি যে আমাকে নেন, ওরা আমাকে চিনতো, ওইভাবে আমি কাজ করেছি। পরবর্তীতে কিন্তু আমার কখনোই মনে হয় নাই যে এই কাজটা আমি কন্টিনিউ করতে পারবো। আমার কাছে মনে হয়েছে, আমি আসলে প্রথমে চেয়েছিলাম আমি আসলে ফটোগ্রাফি করব, সিনেমাটোগ্রাফি করব, এই জন্য আমি কিন্তু অ্যাসিস্ট করেছি, কোর্স করেছি। জি। হ্যাঁ, কিন্তু ওইটা করতে যে আমি আস্তে আস্তে কিভাবে যেন আমি ডিরেকশনে চলে গেছি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ক্যামেরায় কাজ করতে আচ্ছা, চেয়েছিলাম আপনার শুরুতে। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও তো আসলে ফিল্ম মেকিং এর, রাইট রাইট। তো সেইটাতে আসলেন কেন? মানে এটার সম্পর্কে প্রপার ধারণাটা নেওয়ার জন্যই কি এখানে আসা? হ্যাঁ, অবশ্যই একটা কাজ করব, আমাকে তো জানতে হবে আসলে, হ্যাঁ। কারণ ফিল্ম টেকনিক্যাল ব্যাপার আছে। আপনি খুব ক্রিয়েটিভ, কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো, একদম। টেকনোলজির সাথে আপনি যদি না হতে পারেন সমতাটা যদি না তাহলে হয়, তো তাহলে তো কাজটা করা উপস্থাপন যাবে না। সম্ভব কারণ না। ফিল্ম তো একটা সমুদ্রের মতো, আপনি যত সত্যি। ওদের জানবেন, পড়বেন, তত শিখবেন। তো এই কারণেই আসলে পরবর্তীতে আমরা ট্রাই করেছি বাংলাদেশের যত জায়গায় কোর্স হয় এগুলোতে ইনভলভ হওয়া। এবং আমার ফিল্মের গুরু হচ্ছে তানভীর মোকাম্মেল। জি। তো আমি ওনার সাথে থেকেই কিন্তু মূলত আমি ফিল্ম ব্যাপারটা মানে আগ্রহ তৈরি হয়, এবং ফিল্ম যে কত বড় একটা বিষয়, এবং এটা ওনার সাথে থেকেই আমি আসলে ওইটা জানার চেষ্টা করছি এখনো। এবং ওনাকে তো সবাই জানেই, তো তারপরেই আসলে ফিল্মের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আচ্ছা, তানভীর মোকাম্মেলের সাথে যে কাজ করার সুযোগ, মানে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি কাজ করেছেন ওনার সাথে বেশ কিছু ছবিতে, তো এই সুযোগটা কিভাবে তৈরি হলো? এই সুযোগটা আসলে এটা হচ্ছে আপনার ওই যে বলে না, ঢেউয়ে যদি পড়ে যান স্রোত আপনাকে নিয়ে যাবে কোথায়। তো আমি যখন থিয়েটার করি, ওই থিয়েটার থেকে কিছু সিনিয়র ভাই, তাদের সাথে পরিচয় হয়, তাদের মাধ্যমে তানভীর ভাইয়ের সাথে পরিচয় হয়। পরবর্তীতে ওই সময় উনি লাল সালু সিনেমাটা করতে মানে প্ল্যানিং করতে থাকে, প্রিপারেশন নিচ্ছে, ওই সময়ই আমি ওনার সাথে পরিচিত হই এবং ওনার ওই সিনেমায় আমি সুযোগ পাই যে কাজ করার। হ্যাঁ, এবং ওখান থেকেই ওনার সাথেই আমি এই 25 বছর ধরে ওনার সাথেই আছি অ্যাজ এ মেম্বার বা ফ্যামিলি মেম্বার। এবং বিএফআই বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে আমি এখন পড়াই, এইটাও কিন্তু ওনারই একটা ইনস্টিটিউট। আচ্ছা। তো উনি আসলে আমার প্রত্যেকটা কাজে, আমার চলা, আমার কথা বলার সাথে আমি ওই যে গুরু শিক্ষার মতো হ্যাঁ, আসলে। একদম। তো ওনাকে আমরা ওইভাবেই দেখি। অনেক বড় একটা অবদান। রাইট রাইট। এটা প্রশ্ন করতে চাই ভাইয়া, যে এই যে থিয়েটারের শুরু আপনি বলছিলেন 94 থেকে, তারপরে তানভীর মোকাম্মেলের সাথে কাজ করা আপনার প্রায় 25 বছর, এই যে একটা সময়, এই সময় আপনার কাছে কি মনে হচ্ছে যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরে আপনি যখন তানভীর ভাইয়ের সাথে কাজ করার সুযোগটা পেলেন, সেই সময় আসলে নতুন আর কি আসলে আপনার শিক্ষাটা যুক্ত হলো? ওই যে আমি বললাম যে ধরেন আমি প্রথম যখন লাল সালু করি, আমি এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো যে 35-এ তখন কিন্তু আমরা সেলুলয়েডে শুট করতাম। আচ্ছা। হ্যাঁ, আমি প্রথম পোস্ট প্রোডাকশনে যাই হচ্ছে প্রসাদ ল্যাব। ওখানে যে কিভাবে ডেভেলপ হয় এটা কিন্তু আমি জানি। ওখানে যে এই যে টেকনোলজিগুলো জানছি, কিভাবে ফিল্ম হয়। পরবর্তীতে আমি যখন বিজ্ঞাপন বানাই তখন কিন্তু আমি 35-এ বিজ্ঞাপন বানাই। আচ্ছা। এখন তো খুব ইজি, তখন সেলুলয়েডে বিজ্ঞাপন বানানো। তো আমার ওই এক্সপিরিয়েন্স কিন্তু আমার নিজস্ব প্রফেশনাল লাইফেও কাজে দিয়েছে। আমি 35-এ অনেক বিজ্ঞাপন বানিয়েছি, যেগুলো পোস্ট আমি সিঙ্গাপুরে করেছি, ব্যাংককে করেছি, ইন্ডিয়ায় করেছি। তো এই যে তানভীর ভাইয়ের সাথে থেকেই কিন্তু আমি এই জিনিসগুলো আমি মানে সুযোগটা পেয়েছি জানার, কারণ আমাদের তখন ইনস্টিটিউট ছিল না ওই রকম।
পরে সেলুলয়েড থেকে আমরা ডিজিটালি আসলাম, ডিজিটাল থেকে তো আমরা এইচডিতে চলে আসলাম এখন, হ্যাঁ, এখন তো খুবই ইজি হয়ে গেছে। তখন কিন্তু আমরা সেলুলয়েডে শ্যুট করি এবং তানভীর ভাইয়ের সাথে থেকে কিন্তু আমি ওই যে বললাম যে টিম কিভাবে গুছাতে হয়, কিভাবে কাজটা করতে হয়, চিত্রনাট্য কিভাবে করতে হয়, কিভাবে স্ক্রিপ্টিং করতে হয়, হ্যাঁ, বিজ্ঞাপনের স্ক্রিপ্ট করা, এগুলোও কিন্তু আমি ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে শিখি। রপ্ত এবং করা। পরবর্তীতে আমি জয়েন করি ধানসিঁড়ি কমিউনিকেশন, যেটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী অভিনেত্রী শমী কায়সার, উনি একটা আমাদের লালন ছবিতে অ্যাক্টিং করে, জি। ওখান থেকে উনি আমাকে ধানসিঁড়িতে জয়েন করতে বলে। আচ্ছা। দেন আমি ধানসিঁড়িতে জয়েন করি, ওখানে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম প্রায় 9 বছর। অনেকটা সময়। তখন আমি অনেকগুলো কাজ করেছি বিজ্ঞাপনে। আমি তখন ক্রিয়েটিভটা করতাম, হ্যাঁ, বিজ্ঞাপনও বানাতাম, বাট আমি মূলত ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম। আচ্ছা, এই যে সময়ের সাথে সাথে ক্যামেরার ভাষা বলি বা বিজ্ঞাপনের ভাষা বলি, এগুলো ধরন বলি, এগুলো বদলেছে বলে মনে হয়, বা মানুষের কাছ পর্যন্ত মানুষের রুচিবোধের পরিবর্তনের সাথে সাথে বা লাইফস্টাইলের পরিবর্তনের সাথে সাথেই তো মূলত ভাষাগুলো বদলে যায়। সেগুলোর সাথে আসলে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, বা সেটার সাথে আপনি কিভাবে আসলে অ্যাডজাস্ট করেছেন? আসলে একজন ফিল্ম মেকারের কিন্তু প্রথম কাজই হচ্ছে সময়ের সাথে যাওয়া। সময় যেখানে যায় আপনাকে ওর সাথে মিশতে হবে, তা না হলে কিন্তু আপনি পিছনে পড়ে থাকবেন। কারণ আমাদের এই এখন কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ডেভেলপ হচ্ছে, তাই না? এবং এই সময়ের সাথে গল্প বলা থেকে আরম্ভ করে সবকিছুতেই কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে তা না হলে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ নতুন জেনারেশন আসবে, নতুন টেকনোলজি আসবে, এই জিনিসগুলোর সাথে আপনাকে মার্চ করতে হবে, তা না হলে আপনি এখানে টিকে থাকা, কারণ কম্পিটিশন, টোটালি কম্পিটিশন মার্কেট। আগে মার্কেট ছোট ছিল, আমরা হয়তো যখন বিজ্ঞাপন বানাই আমরা তখন হয়তো 10 জন ছিলাম শুরুর দিকে, যারা লাইমলাইট অনেক কাজ করেছি। এখন কিন্তু অনেক মেকার, তো এদের মাঝখানে আপনাকে এদের এই টেকনোলজির সাথে আপনাকে মানিয়ে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আপনি তো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, একটু শুনবো যে আসলে কি বিষয়বস্তু নিয়ে সেই চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। আমি প্রথম যেই শর্ট ফিল্মটা করি সেটা ছিল, সেই ছবিটার নাম ছিল দ্য রেসিডেন্স, মানে নিবাস। এইটা ছিল মূলত আমাদের যে প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে কিন্তু সে একটা ভূমির অধিকার নিয়ে আসে, পৃথিবীতে তার একটা থাকার বাসস্থানের অধিকার নিয়ে আসে, কিন্তু কিছু মানুষের কিছু তাদের কারণে, তাদের দস্যুতার কারণেই কিন্তু আমরা সেটা দখল করে ফেলে। জমি বলেন, মাটি বলেন, অনেক মানুষ কিন্তু হোমলেস, তাদের জায়গা নেই, কিন্তু তারা তো আসলে অধিকার আছে তার পৃথিবীতে। কিন্তু আমাদের কিছু দুষ্কৃতিকারী যারা ভূমিদস্যু, তারা কিন্তু সেই তাদের জায়গাগুলো দখল করে নেয়। মূলত ওই রাইটসটা নিয়ে আমার কাজটা করা। এবং কত সালের কথা? এটা আমি করি 2018 সালে। আচ্ছা, 18 সালে করি। এটা আসলে ট্রাইবালদের নিয়ে করা, যে আমাদের ট্রাইবালরা যে তাদের জায়গা, তাদের ল্যান্ড, এবং এটা যে আসলে পরবর্তীতে আমরা যেইভাবেই হোক আমরা দখল করে নিই। এবং এই মূল জায়গাটাই ছিল, যেমন এখন ধরেন আমাদের যে রোহিঙ্গা আমাদের ইয়ে থেকে, বার্মা থেকে চলে আসছে, তাদেরও কিন্তু একই ইস্যু, এটা ইন্টারন্যাশনাল ইস্যু। তাদের জায়গা আমরা দখল করে ফেলছি, তাদেরকে আরেকটা দেশে এসে আশ্রিতা হিসেবে থাকতে হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তো মূল জায়গাটা ওইটা ছিল, নিবাসের গল্পটা। আর পরবর্তী রিসেন্ট যেই ছবিটা আমি করলাম সেটা ছিল দ্য ফ্রেগনেন্স, নাম ছিল ফ্রেগনেন্স, আতর। এইটা আসলে মূলত নোয়াখালীতে আমাদের একজন বোনকে যে ইয়ে করা হয়, আগুনে পুড়ে মাদ্রাসায় মেরে ফেলা হয়, ওকে কেন্দ্র করেই, যে আসলে ধর্ম তো এটা বলে নাই, আমাদের ধর্ম ইসলাম তো কাউকে পুড়ে মারার কথা বলে নাই, তো ওই মেয়েটাকে কিন্তু মেরে ফেলছে আগুনে পুড়ে। তো এই যে আমাদের ধর্মটা আমাদেরকে যে আসলে যা বলে নাই, কিন্তু আমাদের কাঠমোল্লারা তাদের নিজেদের স্বার্থের কারণে যেই কাজটা করে, আসলে ইসলাম তো এটা বলে না। মূল জায়গাটা ওইটাই ছিল, যেটা আতর। এই দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, সেগুলো একটু জানবো যে কোথায় কোথায় গিয়েছে। যেমন নিবাসটা আমার ইতালিতে শো হয়েছে, কানাডায় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং ওইখানে টিকিট শো হয়েছে কানাডায়।
তারপর আপনার ইরাকে আমি নিজে গিয়েছি নিবাস নিয়ে। আমার প্রথম বিদেশ ফিল্ম নিয়ে বিদেশ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়া এটা ছিল ইরাকে। এটা খুবই মানে ভয়েরও ছিল, কারণ ইরাক তো আসলে নর্মালি বাংলাদেশ থেকে কেউ যেতে পারে না। জি। সো ওরা আমাকে একদম সবকিছু পাঠিয়ে দিয়েছিল, টিকিট সবকিছু। তো আমার প্রথম বিশ্বাস হয়নি, কিন্তু আসলে আমি ওখানে যেয়ে দেখলাম যে আসলে ঘটনাটি সত্যি। এবং এইটা খুবই আনন্দের ছিল যে প্রথম ছবি আমার নিবাস, সেটা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম, আমার ফ্ল্যাগ ওইখানে উড়েছে। তো এইটা আমাকে খুবই আবেগ ছিল ওই ছবিটা প্রথম ছবি হিসেবে। তো এটা আমি সশরীরে গিয়েছি। আর আচ্ছা। পরবর্তী এই রিসেন্ট আমি যেটা অ্যাওয়ার্ড পেলাম মরক্কোতে, মরক্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ওটা ফেস্টিভ্যাল। কি নিবাসের জন্য না না, এটা আতরের হচ্ছে জন্য? আতরের জন্য। আতরের জন্য। এবং সেখানে সেম ওয়েতে আমি মরক্কোতে গেলাম, জি। এবং আমি যে অ্যাওয়ার্ড পাবো আমি তো জানি না, হঠাৎ করেই আমার নাম ঘোষণা করলো যে বেস্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে। তো আমি বেস্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে যখন অ্যাওয়ার্ড পেলাম, আমি আসলে বুঝতে পারিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো, কারণ এত ছবির মধ্য থেকে এখানে তো অনেকগুলো দেশের ছবি ছিল। প্রত্যাশা ছিল না, আমার কিন্তু প্রত্যাশা পাওয়ার ছিল না। আনন্দটা অনেক Right. বেশি ছিল। তো এই আর কি, এভাবেই এই ছবিটাও আমার অনেকগুলো ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং বাংলাদেশেরও সব ফেস্টিভ্যালে, শিল্পকলার ফেস্টিভ্যালে ছিল, শর্ট ফিল্ম ফোরামের ফেস্টিভ্যালে ছিল, আমি শর্ট ফিল্ম ফোরামের মেম্বার একজন। আচ্ছা। তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালও ছিল, এবং নিবাসটা শাহজালাল, সিলেট শাহজালাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর সাতরং ফিল্ম ফেস্টিভ্যাল রংপুরে, ওটাতে বেস্ট ডিরেক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই দুটো ছবিরই অ্যাচিভমেন্ট, ছোট ছবি কিন্তু আমার জন্য খুব মানে অনেক ভালো বড় লাগা পাওয়া। আর কি। আচ্ছা, আপনি কি শর্ট ফিল্মের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, না কখনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও আমরা আপনাকে দেখতে পাবো? না, আমি তো আসলে পূর্ণদৈর্ঘ্যের সাথেই কাজ করে আসছি। তো ছোট ছবি, যেহেতু আমি বিজ্ঞাপন বানাই, ছোট ছবি করে আমি বড় ছবির দিকেই যাব, এবং আমি অলরেডি স্ক্রিপ্টিং করে রেখেছি। আমরা হয়তো সামনে কাজটা করব, আমরা বড় ছবিই করব আসলে। বড় ছবির জন্য প্রস্তুতি হিসেবে আমি এই ছোট ছবি বানিয়েছি আর কি, দুইটা। আচ্ছা, আপনার কাছ থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাওয়ার আশায় রইলাম। অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এবং এনটিভিকে ধন্যবাদ যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।